প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, হিসাব বিজ্ঞান বিষয়ের আরো একটি অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আজকের আমার এই ক্লাসের আলোচ্য বিষয় হিসাব বিজ্ঞান ব্যাংক সমন্বয় বিবরণী পর্ব 4। এই পর্বে আমি ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুতির নিয়ম অর্থাৎ ব্যাংক সমন্বয় বিবরণীর ক্ষেত্রে কোন কোন লেনদেনগুলি যোগ হবে এবং কোনগুলি বিয়োগ হবে সেগুলি বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তোমাদের সাথে আলোচনায় আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, বরিশাল। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের আলোচনা শিখন ফল অর্থাৎ আজকের পাঠ শেষে আমরা যা যা শিখতে পারবো। লক্ষ্য করি, ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করার নিয়ম শিখতে পারবে। ব্যাংক সমন্বয় বিবরণীতে কোন কোন লেনদেন সমূহ কখন যোগ হবে এবং কোন কোন লেনদেন সমূহ বিয়োগ হবে সেগুলি সম্পর্কে আমি ব্যাখ্যা সহ বিস্তারিত আলোচনা করব। তো চলো শুরু করা যাক। ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুতের ক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি যে ইতিপূর্বের ক্লাসেও আমি দেখিয়েছিলাম যে দুইভাবে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করা হয়ে থাকে। একটি হচ্ছে প্রচলিত পদ্ধতি বা একক জের পদ্ধতি এবং আরেকটি হচ্ছে সংশোধিত জের পদ্ধতি। তো এই ক্ষেত্রে এই সংশোধিত জের পদ্ধতির বিকল্প নাম হচ্ছে দ্বৈত জের সংশোধন পদ্ধতি বা আধুনিক পদ্ধতি এটাকে বলা হয়। তারপরেও আমাদের পরীক্ষায় কিন্তু আবার ম্যাক্সিমাম তোমরা যদি বিগত বছরের এইচএসসি বোর্ড পরীক্ষার প্রশ্ন দেখো তাহলে কিন্তু এই প্রচলিত পদ্ধতি বা একক জের পদ্ধতিতেই প্রশ্ন বেশি এসেছে। তাই আজকে আমি এই প্রচলিত পদ্ধতি অর্থাৎ একক জের পদ্ধতিতে আমাদের বিশেষ করে দুইটা উদ্বৃত্ত নিয়ে অঙ্ক শুরু হয়। একটা হচ্ছে নগদান বই অনুযায়ী ব্যাংক জমার জের নিয়ে, আর একটা হচ্ছে ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমার জের নিয়ে। তো পূর্বের ক্লাসে আমি দেখিয়েছিলাম একটি অঙ্কের উদাহরণের মাধ্যমে। আমার পূর্বের ক্লাসটি যারা দেখেছো তারা অবশ্য ব্যাংক সমন্বয় বিবরণী এই একক জের পদ্ধতি সম্পর্কে ধারণা লাভ করেছ। তো এই ক্ষেত্রে আমি আজকে যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে এই প্রচলিত পদ্ধতি বা একক জের পদ্ধতিতে কোন কোন লেনদেনগুলি কখন যোগ হবে এবং কখন কোন লেনদেন বিয়োগ হবে, কেন হবে, সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তো চলো শুরু করি। এই যে আমি এখানে ছক উপস্থাপন করেছি, ব্যাংক সমন্বয় বিবরণী ছক, বিবরণ, টাকা টাকা আমি একটু বড় করে উপস্থাপন করেছি কেননা এখানে আমি অনেকগুলি লেনদেন অন্তর্ভুক্ত করব। তো আমরা যদি লিখি যে নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত, যার আর এক নাম হচ্ছে ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমাতিরিক্ত, আমরা শেষের ঘরে টাকা লিখবো। আমি স্টার চিহ্ন দিয়ে দেখাচ্ছি। এর সাথে যোগ করব কোনগুলি? আমাদের যোগ সেইগুলি হবে যেগুলি দ্বারা ব্যাংক জমা বৃদ্ধি পেয়েছে বা ব্যাংকে যদি টাকা কোনো কারণে বেশি থাকে। আমি আবারও বলি, ব্যাংকে যদি টাকা বেশি থাকে বা ব্যাংক জমা যদি বৃদ্ধি পায় তাহলে নগদান বইয়ের জেরের সাথে যোগ হবে। আবারও বলি বিষয়টা, সেটি হচ্ছে নগদান বই জেরের অঙ্ক টাকা নিয়ে যদি অঙ্ক শুরু হয় তাহলে সেই লেনদেনগুলি যোগ হবে যেগুলি দ্বারা ব্যাংকে টাকা বেশি আছে বা ব্যাংক জমা বৃদ্ধি পেয়েছে, সেগুলি আমরা যোগ করব। তাহলে লেনদেনটা পড়ে বুঝতে হবে আমাদের ব্যাংকে টাকা কম আছে না বেশি আছে। ব্যাংকে টাকা বেশি থাকলে যোগ, আর ব্যাংকে যদি জমা কম থাকে তাহলে বিয়োগ। এই বিষয়টি মনে রাখতে হবে ব্যাংক সমন্বয় বিবরণীর অঙ্ক করার ক্ষেত্রে। তো লক্ষ্য করি, 1 নম্বরে ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপিত হয়নি, এর আরেক নাম হচ্ছে অপরিশোধিত চেক এবং এর আরেকটি নাম হচ্ছে বকেয়া চেক। যেগুলি আমরা ইস্যু করেছি কিন্তু ব্যাংক থেকে পরিশোধ করা হয়নি, মানে ব্যাংক থেকে টাকা বিয়োগ হয়নি, অর্থাৎ ব্যাংকে টাকা বেশি আছে, সেজন্য এইটা যোগ হবে এবং এই যোগের অংশের মধ্যে 1 নাম্বার দিয়ে আমরা প্রথম ঘরে লিখব। এখানে স্টার চিহ্ন দিয়ে আমি টাকা দেখাইছি, কিছুক্ষণ পরে অবশ্য টাকা সহ আমি বিস্তারিত ব্যাখ্যা দিব। এবার আসি দেনাদার কর্তৃক ব্যাংকে সরাসরি জমা দান যা নগদানভুক্ত হয়নি, অর্থাৎ একজন দেনাদার ব্যাংকে টাকা জমা দিয়েছে, তাহলে কি হচ্ছে, আমার ব্যাংকে টাকা বৃদ্ধি পেয়েছে, সেজন্য যোগ হবে। নগদান বইতে লেখা হয়নি।
নগদান বইতে লেখা না হলে বিষয়টি যোগও হতে পারে বিয়োগও হতে পারে। দেখতে হবে এই লেনদেন দ্বারা আমার ব্যাংকে টাকা বাড়ছে না কমছে। তো ব্যাংকে দেনাদার যদি ব্যাংকে সরাসরি টাকা জমা দেয় তাহলে তো ব্যাংকে টাকা বেড়েছে, সেজন্য যোগ হয়েছে। আবার অনেক সময় দেখা যায় ব্যাংক কর্তৃক সুদ আদায়। ব্যাংক কর্তৃক যেমন বিনিয়োগে সুদ আদায় করে, বিভিন্ন রকম সুদ আদায় করে ব্যাংক অ্যাকাউন্টে জমা করে। তাহলে ব্যাংক যদি সুদ আদায় করে আমার হিসাবে জমা করে তাহলে আমার ব্যাংকে টাকা বৃদ্ধি পেয়েছে, সেজন্য যোগ হবে। আবার অনেক সময় দেখা যায় ব্যাংক কর্তৃক প্রাপ্য বিল আদায়। ব্যাংক প্রাপ্য বিল আদায় করে আমার অ্যাকাউন্টে জমা করেছে, তাহলে তো আমার ব্যাংক জমা বৃদ্ধি পেয়েছে, সেজন্য যোগ হবে, অর্থাৎ এই যোগ অংশের মধ্যে লিখতে হবে। ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায়, অর্থাৎ শেয়ারের লভ্যাংশ সরাসরি যদি ব্যাংকে জমা হয় তাহলে তো ব্যাংক জমা বৃদ্ধি পেয়েছে, সেজন্য শেয়ারের লভ্যাংশ ব্যাংকে জমা হলে সেই টাকা যোগ হবে। ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ, অর্থাৎ ব্যাংকে আমার যে টাকা জমা আছে তার উপরে যদি ব্যাংক সুদ আমার হিসাবে জমা করে তাকে বলা হয় ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ। তো ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদের ফলে ব্যাংকে জমা বৃদ্ধি পায়, সেজন্য যোগের ঘরে লিখতে হবে। যে সমস্ত লেনদেন নগদান বইতে ভুলে বেশি ক্রেডিট করা হয়েছে, এটা তোমাদের কাছে একটু কঠিন মনে হতে পারে। অর্থাৎ আমি একজনকে একটি চেক দিয়েছি, ইস্যু করেছি, তো আমি তো নগদান বইয়ের ক্রেডিট দিকে লিখবো। তো 5,000 টাকার চেক লিখতে যে যদি 6,000 টাকা লিখি তাহলে তো আমি 5,000 টাকা বিয়োগ করার দরকার ছিল, তা না করে 6,000 টাকা বিয়োগ করেছি। তো কত বেশি বিয়োগ করেছি? 1,000 টাকা। তাহলে যে পরিমাণ টাকা আমি বেশি ক্রেডিট করব, অর্থাৎ বেশি বিয়োগ করে ফেলেছি, সেই পরিমাণ টাকা এখন যদি যোগ করি তাহলে আমার ব্যাংক সমন্বয় বিবরণীতে মিলে যাবে। সেই জন্য নগদান বইতে যদি বেশি ক্রেডিট করা হয়, অর্থাৎ বেশি বিয়োগ করা হয়, তাহলে যে পরিমাণ টাকা বিয়োগ করা হয়েছে সেই টাকাটা আবার যোগ হবে। ইস্যুকৃত চেক নগদান বইতে 2 বার লেখা, অর্থাৎ একজনকে আমি একটা চেক দিয়েছি 5,000 টাকার, তো কয়বার বিয়োগ করব? 1 বার। কিন্তু তা না করে আমি 2 বার বিয়োগ করেছি, অর্থাৎ 2 বার ক্রেডিট করেছি। তো এই ক্ষেত্রে আমার ডাবল বিয়োগ হয়ে গেছে, সেজন্য আমার যেহেতু 2 বার বিয়োগ করেছি, 1 বার বিয়োগ করার কথা কিন্তু 2 বার বিয়োগ করেছি, তাহলে 1 বার যদি আমি যোগ করি তাহলে যোগ বিয়োগ করে আমাদের ব্যালেন্স সঠিক হবে। অর্থাৎ আমি আবারও বলি, ইস্যুকৃত চেক যদি 2 বার বিয়োগ করা হয় বা 2 বার ক্রেডিট করা হয় তাহলে আমাদের ডাবল বিয়োগ হয়ে গেছে, সেজন্য 1 বার যোগ হবে। ওই চেকের টাকা যদি আমি যোগ করি তাহলে 2 বারের পরিবর্তে আমার 1 বারে বিয়োগ করা হবে, সেজন্য 2 বার যদি ক্রেডিট করা হয় সেটি যোগ হয়। ব্যাংকে জমাকৃত চেক যা ভুলে নগদান বইতে লেখা হয়নি। ব্যাংকে চেক জমা দিয়ে এসেছি কিন্তু নগদান বইতে লিখি নাই। তো ব্যাংকে জমাকৃত চেক যদি নগদান বইতে না লিখি তাহলে কি হচ্ছে? আমার নগদান বইতে টাকা কম আছে, ব্যাংকে টাকা বেশি আছে। ব্যাংকে তো জমা করেছে অলরেডি চেকটা, সেজন্য ব্যাংকে জমা দেওয়া হয়েছে কিন্তু নগদান বইতে লেখা হয়নি, মানে নগদান বইতে যোগ করা হয়নি, সেজন্য এই লেনদেনটিও যোগ হবে। আমি মূলত সূত্রটি আজকে আলোচনা করছি। তো আমাদের সব যোগের আইটেমগুলি লেখা শেষ, এখন আমরা যোগ বিয়োগ করব, তাই না? তো এই ক্ষেত্রে আমরা কি করব? এই সব এখানে 1 2 3 4 5 6 7 8 9, এই 9টা নিচে একটি দাগ দিব, দিয়ে এই 9টা যোগ করে শেষের ঘরে লিখব। তারপরে এই যোগফলের নিচে একটা দাগ দিব। এইগুলো সব যোগ করে এখানে লিখলাম, তার নিচে একটা দাগ দিলাম এবং এইটার নিচেও দাগ দিয়েছি। এবার এইটার সাথে এইটা যোগ করে নিচে লিখব, এই টাকার সাথে এই টাকা যোগ করে নিচে লিখব, এই দুটো যোগ করে এইখানে টাকা হবে। এর নিচে কোনো দাগও হবে না, এর পাশে কিছু লেখারও প্রয়োজন নাই, কারণ আমাদের অঙ্ক শেষ হয়নি, আমাদের অঙ্ক অর্ধেক হয়েছে। শুধুমাত্র যোগের তথ্যগুলি লিখেছি।
বিয়োগের তথ্যগুলি লেখা হয়নি। তো এই ক্ষেত্রে এতগুলি লেনদেনের মধ্যে কয়েকটা লেনদেন অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেগুলো আমরা মনে রাখার চেষ্টা করব। এক নম্বরে, যে ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপিত হয়নি, এই লেনদেনটা সাধারণত পরীক্ষায় প্রশ্নে এসেই থাকে। ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপিত হয়নি, এই লেনদেনটি নগদান বইয়ের জেরের সাথে যোগ হবে। কেন যোগ হবে? আমি একটি চেক ইস্যু করেছি, মানে পাওনাদারকে দিয়েছি, তো পাওনাদার সেই চেকের টাকা ব্যাংক থেকে তোলেনি, কিন্তু আমি তো নগদান বই থেকে বিয়োগ করে দিয়েছি যখন চেকটা দিয়েছিলাম, সেজন্য আমি বিয়োগ করেছি কিন্তু ব্যাংক বিয়োগ করেনি, তাহলে ব্যাংকে টাকা বেশি আছে। সেজন্য ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপিত না হলে এই নগদান বইয়ের জেরের সাথে যোগ হয়। ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপিত হয়নি, এটা বিভিন্ন ভাবে বলা থাকতে পারে বকেয়া চেক, থাকতে পারে অপরিশোধিত চেক, থাকতে পারে পাওনাদারকে 3টি চেক দেওয়া হয়েছে, একটি চেক উপস্থাপন করা হয়নি, বিভিন্ন ভাবে থাকতে পারে। এই জাতীয় ব্যাখ্যা আমি পরের ক্লাসে দেওয়ার চেষ্টা করব, কেননা আজকে আমি যদি এইগুলার প্রত্যেকটা টাকা সহ ব্যাখ্যা দিতে যাই তাহলে অনেক সময় লাগবে। সেজন্য আগামীকাল অর্থাৎ পরের ক্লাসে আমি এই প্রত্যেকটা লেনদেনের প্রত্যেকটা এই বিষয়ের একাধিক লেনদেনের মাধ্যমে আমি একটি অঙ্ক, অনেক বড় অর্থাৎ 25টা থেকে 30টা পর্যন্ত লেনদেনের মাধ্যমে একটি অঙ্ক উপস্থাপন করে আমি সমাধানের চেষ্টা করব, যাতে একটি অঙ্ক করলে তোমরা প্রায় বইয়ের সব অঙ্ক পারো। তো এই হচ্ছে যোগের লেনদেনগুলি। এবার আমি যাব বিয়োগ কোনগুলি হয়। তো বিয়োগ কোনগুলি হয়, এই যে আমি আবার ছক অঙ্কন করেছি। এই যে নগদান বইয়ের উদ্বৃত্ত অনুযায়ী জমাটা আমরা শেষের ঘরে লিখব, লেখার পরে কোনগুলা যোগ হয়, কোনগুলা যোগ হয় আর কিছুক্ষণ আগে দেখিয়েছি, এখন দেখাবো কোনগুলা বিয়োগ হয়। তো এখানে লিখব বিয়োগ সমূহ কোনগুলো হবে। ব্যাংকে জমার পরিমাণ কমে গেলে বা ব্যাংকে কম থাকলে, কোনো লেনদেন দ্বারা যদি দেখা যায় ব্যাংক জমার পরিমাণ কমে গেছে বা ব্যাংকে টাকা কম আছে কিন্তু নগদান বইতে বেশি আছে, সেগুলি বিয়োগ হবে। আমি আবারও বলি, বিয়োগের সংখ্যা কিন্তু বেশি, সেজন্য আমাদের বিয়োগ আমি পরপর 2টা পেজে আলোচনা করার চেষ্টা করব। তো বিয়োগের লেনদেনগুলি কোনগুলি হবে? যেগুলি দ্বারা ব্যাংকে টাকা কমেছে বা ব্যাংক জমা কমেছে বা ব্যাংকে টাকা কম আছে। ব্যাংকে টাকা কম থাকলে বিয়োগ হবে। তো লক্ষ্য করি, তো বিয়োগের ক্ষেত্রে সবচেয়ে বেশি যেটি পরীক্ষায় এসে থাকে, এই লেনদেনটি আদায়ের জন্য জমাকৃত চেক ব্যাংক কর্তৃক আদায় হয়নি। অর্থাৎ আমি আদায়ের জন্য ব্যাংকে চেক জমা দিয়েছি, জমা দেওয়ার সময় আমার নগদান বইতে আমি যোগ করেছি, কিন্তু ব্যাংক যোগ করেনি, তাহলে ব্যাংকে টাকা কম আছে, কেননা ব্যাংক যেহেতু আদায় করতে পারেনি, আমার ব্যাংক জমা কম আছে, সেই জন্য বিয়োগ হবে। বিয়োগ করার সময় কি করব? প্রথম ঘরে লিখবো, আগের মতো সব প্রথম ঘরে লিখবো, যোগ করে আবার শেষের ঘরে নিয়ে যাব। তো আদায়ের জন্য জমাকৃত চেক ব্যাংক কর্তৃক আদায় হয়নি, এটি অন্য ভাবে থাকতে পারে। যেমন 5,000 টাকার ও 6,000 টাকার 2টি চেক ব্যাংকে জমা দেওয়া হয়েছে, কিন্তু প্রথম চেকটি ব্যাংক আদায় করতে পারেনি, তাহলে প্রথম চেকটি যেটি আদায় করতে পারেনি সেটি হচ্ছে আদায় হয়নি এবং সেটি বিয়োগ হবে এই নগদান বইয়ের জেরের সাথে যদি অঙ্ক শুরু হয়। এবার আসি ব্যাংক কর্তৃক প্রদেয় বিল পরিশোধ, যা নগদান বইতে লেখা হয়নি। ব্যাংক কর্তৃক প্রদেয় বিল, প্রদেয় নোট ব্যাংক পরিশোধ করেছে আমার হিসাব থেকে, তো আমার অ্যাকাউন্টে টাকা কমে গেছে। তা আমার অ্যাকাউন্টে টাকা যদি কমে যায় তাহলে কি করব? এই উপরে লিখে রেখেছি, ব্যাংকের টাকা কম হলে বা কমে গেলে সেটি বিয়োগ হবে। ব্যাংক যেহেতু পরিশোধ করেছে, আমার ব্যাংক জমা কমে গেছে, সেজন্য আমি নগদান বইতে যেহেতু লেখা হয়নি, তাই এখন বিয়োগ এর ঘরে লিখলে নগদান বইতে হিসাবভুক্ত হবে। এই যে একটি বিষয় মনে রাখবা তোমরা, সেটি হচ্ছে আমি কলেজের শিক্ষক, আমি একজন সরকারি কলেজের শিক্ষক হিসেবে শিক্ষার্থীদের যখন ক্লাসে পড়াই, তখন লক্ষ্য করে দেখেছি হিসাবভুক্ত হয়নি, নগদানভুক্ত হয়নি, অর্থাৎ নগদান বইতে লেখা হয়নি, মনে করে অনেকে ভাবে যে এটা মনে হয় যোগ হবে, যেহেতু নগদান বইতে লেখা হয়নি। না, আসলে নগদানভুক্ত না হলে বা নগদান বইতে লেখা না হলে সেটি যোগও হতে পারে, বিয়োগও হতে পারে। দেখতে হবে এই লেনদেন দ্বারা আমার ব্যাংকে টাকা কমেছে না ব্যাংকে টাকা বৃদ্ধি পেয়েছে। যদি লেনদেন দ্বারা ব্যাংকে টাকা বৃদ্ধি পায় তাহলে যোগ হবে, আর যদি ওই লেনদেন দ্বারা নগদান বইতে টাকা বা ব্যাংকে টাকা কম হয় তাহলে বিয়োগ হবে। এখানে যেহেতু বলেছে ব্যাংক কর্তৃক প্রদেয় বিল পরিশোধ, তো ব্যাংকের টাকা কমে গেছে আমাদের, সেজন্য
বিয়োগের ঘরে লিখতে হবে। ব্যাংক কর্তৃক পাওনাদারকে পরিশোধ, তো পাওনাদারকে পরিশোধ করলে আমার ব্যাংকে টাকা কমে যায়, সেজন্য বিয়োগের ঘরে লিখব। ব্যাংক কর্তৃক বিদ্যুৎ বিল, বিজ্ঞাপন বিল, গ্যাস বিল, পানি বিল, এই সমস্ত বিল পরিশোধ, সেক্ষেত্রেও যেহেতু আমার ব্যাংক আমাদের হিসাব থেকেই তো পরিশোধ করবে, যেটি নগদান বইতে লেখা হয়, তাহলে আমাদের ব্যাংক কর্তৃক বিদ্যুৎ বিল পরিশোধ করলে বা পানি বিল পরিশোধ করলে বা গ্যাস বিল পরিশোধ করলে বা বিজ্ঞাপন বিল পরিশোধ করলে আমার ব্যাংকে টাকা যেহেতু কমে, সেজন্য এই বিয়োগের ঘরে লিখতে হবে। ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ বা কমিশন, ব্যাংক অনেক সময় আমাদের এই হিসাবের বিপরীতে চার্জ কাটে, কমিশন কাটে, সেবা খরচ বাবদ ব্যাংক চার্জ বলা হয় তাকে। ব্যাংক চার্জ কর্তন করার ফলে আমার ব্যাংক জমার পরিমাণ কমে যায়, সেজন্য বিয়োগ করতে হবে। সরি, পরবর্তী, ব্যাংক কর্তৃক ধার্যকৃত ব্যাংক জমাতিরিক্তের সুদ, ব্যাংক জমার সুদ যোগ হয় যেটি ব্যাংক মঞ্জুর করে, কিছুক্ষণ আগে আমি যোগের মধ্যে দেখিয়েছি। বাট ব্যাংক জমাতিরিক্তের সুদ যদি ধার্য করে, তাহলে আবার ব্যাংক আমার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেয়, তাহলে ব্যাংক কর্তৃক ধার্যকৃত বা ব্যাংক জমাতিরিক্তের সুদ ধার্যের ফলে আমার ব্যাংক জমা কমে যায়, সেজন্য বিয়োগ হবে। জমাকৃত প্রাপ্য বিল ব্যাংক কর্তৃক আদায় হয়নি, একটি প্রাপ্য বিল জমা দিয়েছি কিন্তু ব্যাংক আদায় করতে পারেনি, যখন এই প্রাপ্য বিলটা আমি জমা দিয়েছি তখন কিন্তু আমার নগদান বইতে আমি যোগ করেছি, কিন্তু ব্যাংক যেহেতু যোগ করতে পারেনি, তাহলে ব্যাংকে টাকা কম আছে, আমি যোগ করেছি ব্যাংক যোগ করেনি, প্রাপ্য বিলের অর্থ, তার অর্থ এটাই বোঝায় যে ব্যাংকে টাকা কম আছে, সেজন্য বিয়োগের ঘরে লিখতে হবে। বিয়োগের আরো কিছু লেনদেন আছে, লক্ষ্য করি। বিয়োগের আরো যে লেনদেন রয়েছে সেগুলির মধ্যে 8 নাম্বারটা লক্ষ্য করি। বাট্টাকৃত প্রাপ্য বিলের অর্থ যা নগদান বইতে বেশি লেখা হয়েছে, এটা তোমাদের কাছে একটু কঠিন মনে হতে পারে, বিষয়টা লক্ষ্য করি। মনে করি একটি প্রাপ্য বিল ছিল, 5000 টাকা। এই 5000 টাকার একটি প্রাপ্য বিল বাট্টা করা হয়েছে আমাদের এই 4800 টাকায়। তো এইখানে 5000 টাকার পরিবর্তে 4800 টাকা ব্যাংক জমা করেছে, কিন্তু আমরা যোগ করেছি 5000, তো আমরা যোগ করেছি 5000, ব্যাংক যোগ করেছে 4800, বাট্টা 200 টাকা বিয়োগ করে। এখন প্রশ্ন হচ্ছে আমরা কত টাকা বেশি যোগ করেছি? 200 টাকা। 200 টাকা আমরা বেশি যোগ করেছি, 200 টাকা আমরা বেশি যোগ করেছি নগদান বইতে। তাহলে এই 200 টাকা যেহেতু নগদান বইতে বেশি লেখা হয়েছে, কেননা আমরা যোগ করেছি 5000, ব্যাংক যোগ করেছে 4800, এই 200 টাকা এখন এই বিয়োগের ঘরে লিখতে হবে। অর্থাৎ বাট্টাকৃত প্রাপ্য বিলের অর্থ যদি যেটুকু বেশি লেখা হয় সেটুকু বিয়োগের ঘরে লিখতে হবে। বেশি লেখা হয়েছে 200 টাকা, কিভাবে বুঝলাম? এই যে 5000 থেকে 4800 টাকা বিয়োগ করে। তোমরা হয়তো বলতে পারো এটা বুঝবো কিভাবে? অঙ্কের মধ্যে দেয়া থাকবে যে এত টাকার বিল এত টাকায় বাট্টা করা হয়েছে, কিন্তু নগদান বইতে পূর্ণমূল্য লেখা হয়েছে। তখন ওই বিল দুইটা পার্থক্য যে বাট্টার টাকাটা হয় সেটা বিয়োগ হবে, বিয়োগের ঘরে লিখতে হবে শুধুমাত্র বাট্টা অংশটুকু। জমাকৃত চেক নগদান বইতে ভুলে 2 বার ডেবিট করা হয়েছে, অর্থাৎ নগদান বইতে একবার জমা করব কিন্তু ভুলে 2 বার জমা করেছি। ব্যাংকে একটা চেক জমা দিয়ে নগদান বইতে 2 বার জমা করেছি। মনে করো আমি 10,000 টাকার একটা চেক ব্যাংকে একবার জমা করে ব্যাংকে জমা দিয়ে এসে আমি আরেকবার জমা করেছি, অর্থাৎ ব্যাংকে যাওয়ার আগে আমি নগদান বইতে একবার হয়তো যোগ করেছি, ভুলে আবার ব্যাংক থেকে এসে আরেকবার যোগ করেছি, হয়তো মনে ছিল না। এটাকে বলা হয় জমাকৃত চেক নগদান বইতে 2 বার ডেবিট করা। তাহলে 2 বার যদি যোগ করে থাকি তাহলে একবার বিয়োগ হবে, সেজন্য এই ধরনের লেনদেন এই বিয়োগের ঘরে লিখতে হবে। ব্যাংক কর্তৃক বীমা পরিশোধ, ব্যাংক কর্তৃক জীবন বীমা পরিশোধ, বীমা প্রিমিয়াম পরিশোধ, সেই ক্ষেত্রে এই ব্যাংকে জমা কমে যেহেতু যায় সেজন্য বিয়োগের ঘরে লিখতে হবে।
ব্যাংকে জমাকৃত চেক প্রত্যাখ্যাত হয়েছে। তো প্রত্যাখ্যাত হলে ব্যাংকে জমাকৃত চেক যদি প্রত্যাখ্যাত হয় সেই ক্ষেত্রে কিন্তু এই আমাদের বিয়োগের ঘরে লিখতে হবে। কেন বিয়োগের ঘরে লিখতে হবে? প্রত্যাখ্যাত হলে ব্যাংক জমার পরিমাণ কমে যায়, কেননা প্রত্যাখ্যানের জন্য জাবেদা হচ্ছে দেনাদার ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। তাহলে ব্যাংক হিসাব যেহেতু ক্রেডিট হচ্ছে তো ব্যাংক জমা কমে যাবে, সেজন্য প্রত্যাখ্যাত হলে যেহেতু ব্যাংক জমা কমে যায় সেজন্য বিয়োগ সমূহের মধ্যে লিখতে হবে। চেক নগদান বইতে লিপিবদ্ধ হলেও আদায়ের জন্য ব্যাংকে পাঠানো হয়নি। অর্থাৎ একটা চেক আমি নগদান বইতে যোগ করেছি কিন্তু ব্যাংক যোগ করেনি, এটার অর্থ এটা বোঝায় যে আমি যোগ করেছি কিন্তু সেই চেকটা ব্যাংকে যেহেতু পাঠানো হয়নি তো ব্যাংক যোগ করেনি, তাহলে ব্যাংকে আমার জমা কম আছে। আর আমি তো নগদান বইতে লিখে ফেলেছি, যোগ করে ফেলেছি, তাহলে এখন যেহেতু ব্যাংকে জমা কম আছে সেজন্য এই বিয়োগের ঘরে লিখতে হবে যে নগদান বইতে লেখা হয়েছে কিন্তু ব্যাংকে আদায়ের জন্য পাঠানো হয়নি, সেটা বিয়োগ করে আমাদের লিখতে হবে এই নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্তের ক্ষেত্রে। এবার আসি ব্যাংক কর্তৃক গ্যাস বিল পরিশোধ যা নগদান বইতে লেখা হয়নি। গ্যাস বিল পরিশোধ করলে ব্যাংক জমা কমে যায়, সেজন্য বিয়োগের ঘরে লিখতে হবে। এবার কি করব, আমরা এইখানে একটি দাগ দিব। আমাদের সব বিয়োগগুলো লেখা শেষ। বিয়োগগুলো আমি 1 থেকে সিরিয়াল করে 14 পর্যন্ত লিখেছি। এখানে 8 থেকে 14 এবং পূর্বের পৃষ্ঠায় আমি লিখেছি 1 থেকে 7 পর্যন্ত। তাহলে এই যে 14টা আইটেম আমরা যোগ করে আমরা শেষে ঘরে লিখব। লেখার পরে এই যে যোগফল ছিল এই যোগফলের সাথে এটা কি করব, বিয়োগ করব। এইটার সাথে এটা বিয়োগ করে নিচে লিখব, লিখে ডাবল দাগ দিয়ে দিব। আমি আবারও বলি, বিয়োগের আইটেমগুলি সব যোগ করে এখানে লিখব, তারপর এটা থেকে এটা বিয়োগ করে এই নিচে লিখব এবং এটার পাশে লিখব, নিচে ডাবল দাগ দিয়ে পাশে লিখব ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত বা নগদান বই অনুযায়ী ব্যাংক জমাতিরিক্ত। আমি আবারও বলি, আমরা নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত নিয়ে অঙ্ক শুরু করেছিলাম, আর অঙ্ক শেষে যে উদ্বৃত্তটা হবে সেটা বিপরীত প্রকাশ করবে। অর্থাৎ আমরা জানি নগদান বই এবং ব্যাংক বিবরণী, নগদান বই আমাদের বই, ব্যাংক বিবরণী ব্যাংকের বই। তাহলে নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত নিয়ে যদি অঙ্ক শুরু হয় তাহলে যোগ বিয়োগ করে আমরা যে শেষে যে উত্তর পাবো সেটার পাশে লিখবো ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত বা নগদান বই অনুযায়ী ব্যাংক জমাতিরিক্ত। বিষয়টি মনে রাখবো। তো এই হচ্ছে আমাদের এই 1 নাম্বার নিয়ম। নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত নিয়ে অঙ্ক শুরু হলে মেন বিষয় হচ্ছে ব্যাংকে টাকা যদি বেশি থাকে যোগ হবে, ব্যাংকে টাকা যদি কম থাকে তাহলে বিয়োগ হবে। ঠিক বিপরীত ভাবে 2 নাম্বার একটি নিয়ম আছে, সেটি হচ্ছে যে ব্যাংক বিবরণী অনুযায়ী নিয়ে যদি অঙ্ক শুরু হয়, অর্থাৎ এই ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত যে টাকাটা আছে সেটা নিয়ে যদি আমরা অঙ্ক শুরু করি তাহলে আবার আমি এতক্ষণ যেগুলা যোগের ঘরে বললাম ওই যোগের আইটেমগুলি বিয়োগ হবে এই ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্তের সাথে। আর এতক্ষণ যে আমি বিয়োগের ঘরে যে 14টা আইটেম লিখেছি এই 14টা আইটেম যোগ হবে এই ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্তের সাথে। তখন আবার এইটা নিয়ে যদি অঙ্ক শুরু করি তাহলে শেষে উত্তর হবে এইটা, নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার আজকে মূলত কোন কোন লেনদেনগুলি যোগ হয় কোনগুলি বিয়োগ হয় এটা যদি জানা থাকে তাহলে ব্যাংক সমন্বয় বিবরণী তোমাদের করা অনেক সহজ হবে। সেজন্য আমি এই সূত্রটি বিস্তারিত ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছি, আশা করি বুঝতে পেরেছো। তো আমার আজকের আলোচনার পাশাপাশি তোমরা যদি মেন বইটি পাঠ্য বইয়ের অঙ্কগুলি নিয়মিত প্র্যাকটিস করো তাহলে তোমাদের ব্যাংক সমন্বয় বিবরণী আশা করি এখন সহজ হবে। তো আমি পরবর্তী ক্লাসে প্রায় এই 25 থেকে 30টি লেনদেন এর মাধ্যমে একটি অঙ্ক সমাধানের চেষ্টা করব। যে অঙ্কটা তোমরা যদি শিখতে পারো, একটা অঙ্কের মধ্যে সব লেনদেন বিভিন্ন বই থেকে আমি কালেক্ট করব। আমি নিজেও একজন রাইটার, আমার হিসাব বিজ্ঞান বিশেষ করে ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার ইন্টারমিডিয়েটের বই আছে, সেই বই সহ অন্যান্য বইয়ের যে সমস্ত লেনদেন আছে সবগুলির পরিপ্রেক্ষিতে টেস্ট পেপার সহ আমি একটা অঙ্ক তৈরি করব। এই একটা অঙ্ক যদি ভালো মতো শিখি তাহলে আশা করি অন্যান্য অঙ্কগুলি পারবে। তাই পরবর্তী ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা,
পরিশেষে আমার এই ক্লাসটি যদি তোমাদের উপকারে আসে এবং ভালো লাগে তাহলে প্লিজ আমার এই ভিডিওটিতে লাইক দিবে, শেয়ার করবে এবং আমার এই চ্যানেলের পরবর্তী ক্লাসগুলি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। পরিশেষে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং এই করোনাকালীন সময় সবাই স্বাস্থ্যবিধি মেনে চলাফেরা করবে। পাশাপাশি বাইরে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করবে, অবশ্যই মাস্ক ব্যবহার করবে। খোদা হাফেজ।